এখন চলে যাচ্ছি ভোটারের ইশতেহারে। বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন জাহিদ। ভোটারের ইশতেহার অনুষ্ঠানে বরিশাল থেকে স্বাগত জানাচ্ছি আমি হোসেন জাহিদ। কে হায় হৃদয় খুলে বেদনা জাগাতে ভালোবাসে, এই প্রশ্ন রেখেছিলেন বরিশালের স্মৃতিধন্য কবি জীবনানন্দ দাশ। তবে যখনই মূলত এই না আহ্বান জানানো হয় তখনই গণমাধ্যমের মূল কাজ হয় সেটাকে হ্যাঁ পরিণত করা, সেখানে প্রশ্ন করা এবং সেই প্রশ্ন করা এবং উত্তর দেয়া, এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হতে ভোটারের ইশতেহারে আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে যারা উপস্থিত হয়েছেন তাদের সঙ্গে চলুন পরিচিত হয়ে নেই। আমার ডান পাশে যিনি আছেন তিনি অ্যাডভোকেট আবুল কালাম শাহিন, জেলা বিএনপির দক্ষিণ শাখার তিনি সাধারণ সম্পাদক। স্বাগত জানাই আপনাকে। আমার বাম পাশে আছেন প্রফেসর মাহমুদ হোসেন দুলাল, যিনি জেলা জামায়াতের নায়েবে আমির। স্বাগত জানাচ্ছি আপনাকেও। আমার সর্বডানে আছেন আবু সাইদ মুছা, যিনি এনসিপির বরিশাল জেলার আহ্বায়ক পদে দায়িত্ব পালন করছেন, এবং সর্ববামে অবস্থান করছেন রফিকুল আলম, যিনি সুজনের সম্পাদক। দর্শক, অতিথিদের পাশাপাশিও আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন তারা এই বরিশালের সাধারণ মানুষ, কেউ বা শিক্ষার্থী, কেউ বা খেটে খাওয়া মানুষ, তারা প্রান্তিক পর্যায়ে কেউ বা বাস করেন, কেউ বা বরিশাল শহরে। তাদের কাছ থেকেও আমরা শুনবো। তবে শুরুতে আমি জানতে চাইবো, যারা রাজনীতি করেন কিংবা রাজনীতির সঙ্গে জড়িত আছেন তারা আসলে বরিশালকে নিয়ে কীভাবে ভাবছেন, কি দেখছেন, কি বুঝছেন। শুরুতে আমার ডান দিকে বিএনপির যিনি প্রতিনিধিত্ব করছেন তার কাছে জানতে চাই, শাহিন ভাই, আসলে বরিশালের মৌলিক সংকটের দিক থেকে বিএনপি কোনটাকে সব থেকে বড় মূল্যায়ন করে থাকে? একই সঙ্গে এটাও জানতে চাইবো, আসলে বিএনপির যারা প্রতিনিধি আছেন, এমপি ক্যান্ডিডেট আছেন, তারা জিতলে আপনারা কি মনে হয় এই মৌলিক সংকট দূর করা সম্ভব? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে বাংলাদেশের সমস্ত দর্শক শ্রোতাদেরকেও বরিশাল জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে বিএনপি সবসময় জনগণের প্রত্যাশা পূরণের একটি দল। জনগণের ভালোবাসা নিয়ে বিএনপি রাজনীতি করে। বরিশালের প্রেক্ষাপটে আমরা মনে করি বরিশাল একটি শিক্ষানগরী। এই নগরীতে শিক্ষার ব্যবস্থা যত উন্নত হবে, এখানকার সামাজিক অবস্থা তত উন্নত হবে। বিগত দিনেও বিএনপি বরিশালে বিভিন্ন জায়গায় উন্নয়নের ছোঁয়া রেখেছে। বরিশালের যে বিশ্ববিদ্যালয়, এটি কিন্তু বিএনপির হাত ধরেই এসেছে। এবং এর পাশাপাশি আপনারা জানেন বিকেএসপি, বরিশাল আরও যে সরকারি বিভিন্ন স্কুল রয়েছে, সব কিছুই কিন্তু বিএনপির হাত ধরেই এসেছে। সেজন্য আমরাও চাই আগামীতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় জনগণের ভোটের মাধ্যমে আসলে পর বরিশাল নগরীকে একটি শিক্ষানগরীতে পরিণত করব। আপনারা উন্নয়নমূলক কাজগুলোকে আরো বেগবান করার চেষ্টা করবেন। অবশ্যই আমরা আসবো আপনার কাছে। আমার বাম পাশে অতিথি আছেন জেলা জামায়াতের নায়েবে আমির দুলাল ভাই। ভাই, আসলে বরিশালের সংকটের গল্প আমরা দিনভর শুনছিলাম। কারো হয়তো বা পানির সংকট, কেউ বলছেন উন্নয়নের সংকট, কেউ বলছেন যে আসলে শিক্ষাঙ্গনের যে পরিবেশ কিংবা স্বাস্থ্যগত। জামাত ইসলামী কি মনে করে বরিশালের মানুষের সব থেকে বড় সংকট কোথায়? ধন্যবাদ আপনাকে এবং এখন টিভির দর্শক শ্রোতা এবং কলাকুশলীদের আবার ধন্যবাদ জানাচ্ছি। বরিশালের প্রেক্ষাপটে যে সংকট এবং এর সমাধান নিয়ে জামাত যে কাজটা করতে চায় সেটা হচ্ছে বরিশালের প্রথমেই বলতে হবে যে প্রশাসনের যে রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতি আছে সেই দুর্নীতিকে মুক্ত করা বাংলাদেশ জামাত ইসলামীর প্রথম তাদের যে ইশতেহারের প্রথম পরিকল্পনা। দ্বিতীয় হচ্ছে বরিশালের যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট ঘাটতি আছে। বরিশাল থেকে ঢাকার যে 6 লেনের রাস্তায় উন্নীত হওয়ার কথা, এই 6 লেন রাস্তার উন্নীত করার জন্য সেখানে সিদ্ধান্ত হলেও সেটা বাস্তবায়িত হয়নি। বরিশালের বিভাগের ভোলা বিচ্ছিন্ন একটি দ্বীপ শহর, এটার সাথে সংযুক্ত করার জন্য যে ব্রিজ করার পরিকল্পনা ছিল সেটা এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি। এর চেয়েও বড় হচ্ছে জ্বালানির যে ঘাটতি আছে। ভোলার গ্যাস শুধুমাত্র একটা ব্রিজের কারণে, যোগাযোগ ব্যবস্থার কারণে গ্যাস আনা সম্ভব হচ্ছে না। এই গ্যাসের কারণে এই বরিশালের মিল কারখানা ভালো গড়ে উঠছে না, এবং মিল কারখানা গড়ে না ওঠার কারণে দ্রব্য মূল্যের এই সমস্ত আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। শিল্পের মালামালের যথেষ্ট দাম বেশি হচ্ছে। বিশেষ করে আপনাকে থামাতে বাধ্য হচ্ছি। আমরা আপনার পয়েন্টটা বুঝতে পেরেছি। মানে আপনারা উন্নয়নমূলক কাজের বিভিন্ন উদ্যোগ নেবেন, তবে সেটা হয়তো বা ভিন্ন একটা আঙ্গিক থেকে, যেটা বিএনপি থেকে বেশ পার্থক্য আমরা দেখতে পেয়েছি। আমরা অভ্যুত্থানের পরবর্তী জন্ম নেওয়া দল, রাজনৈতিক দল এনসিপি, সেই এনসিপির প্রতিনিধি আছেন আবু সাইদ মুসা। আপনার কাছে জানতে চাইবো, উন্নয়নমূলক অনেক প্রতিশ্রুতি আমরা শুনছি। উন্নয়ন তো আসলে সবাই প্রতিশ্রুতি দেয়।
এনসিপির আসলে অন্য কোনো ভিন্ন কোনো প্রতিশ্রুতি আছে যেটা বাস্তবায়ন করতে চাই? ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা আমাদের লাইভ অনুষ্ঠান দেখছেন এবং পরবর্তী দেখবেন সবাইকে। জাতীয় নাগরিক পার্টি বরিশাল জেলার পক্ষ থেকে আমরা যেটি মনে করি যে স্বাধীনতার বয়স হচ্ছে 54 বছর। এই 54 বছরে বাংলাদেশের সাম্য, মানবিক মর্যাদা এবং কল্যাণভিত্তিক রাষ্ট্র কায়েম করার কথা ছিল, কিন্তু সেই জায়গা থেকে বরিশাল, বাংলাদেশ পিছিয়ে আছে, বরিশাল আরও বেশি পিছিয়ে আছে। এইখানে চাঁদাবাজি, সিন্ডিকেট, বিভিন্ন ধরনের অরাজকতা আছে। পাশাপাশি আমাদের যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট ঘাটতি রয়েছে, শিক্ষাঙ্গনে যথেষ্ট মানের ঘাটতি রয়েছে। আমাদের এই বরিশাল একটা নদীমাতৃক এলাকা, এইখানে হিজলা, মেহেন্দিগঞ্জ, কাজিরহাট, বাকেরগঞ্জ এই নদী বিধৌত এলাকা। এখানে নদীর প্রতি বছর বিভিন্ন হাজার হাজার পরিবার নদী ভাঙ্গনে চলে যাচ্ছে। আমরা যদি গণঅভ্যুত্থান শক্তি, নতুন রাজনৈতিক দল আগামীতে যদি ক্ষমতায় আসে, ইনশাআল্লাহ এই এলাকার মানুষের জন্য, বিশেষ করে নদী ভাঙ্গনের জন্য প্রতিরোধ করার জন্য আমরা স্থায়ী ব্লক নির্মাণ সহ মুসা ভাই, আপনাকে একটু আটকে আপনাকে এখন আরেকটি প্রশ্ন করতে চাই। আপনাদের সঙ্গে আজকে বিকেলেও মূলত একটা বৈঠক হয়েছিল জামাত ইসলামের সঙ্গে জোটবদ্ধ হওয়া না হওয়া। এমন যদি হয় যে আপনারা জামাতের সঙ্গে জোটবদ্ধ হচ্ছেন, তাহলে উন্নয়নের চিত্রটা আসলে এনসিপির ক্ষেত্রে বাস্তবায়ন করা খুব বেশি টাফ হয়ে যাবে কিনা? আমরা মনে করি না টাফ হবে, কারণ হচ্ছে আমরা যেহেতু সমমনা, আমাদের এখন প্রথম টার্গেট হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে যে সংস্কারের কথা আসছে, বিচার সংস্কার এবং হচ্ছে গণভোট বাস্তবায়ন। আমরা যদি গণভোট বাস্তবায়ন করতে পারি, এর যে জুলাই সনদ আছে এটি বাস্তবায়ন করলে আমরা একটা নতুন বাংলাদেশ পাবো। সেই ক্ষেত্রে আমাদের সাথে যারা সমমনা, আমাদের এই যে জুলাই সনদের যে বাস্তবায়ন প্রক্রিয়ার সাথে একমত হয়েছে, তারাই আমাদের সাথে আছে। অতএব আমাদের আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আমরা আবারও আসার চেষ্টা করব। আমাদের সঙ্গে যুক্ত আছেন সুজনের সম্পাদক রফিকুল আলম ভাই। আপনার কাছে জানতে চাওয়া, তিনজন নেতাই আসলে বললেন যে তারা উন্নয়নমূলক কাজে দায়িত্ব পালন করবেন, তাদের দল পালন দায়িত্ব পালন করবেন। আপনি তো সুশীল সমাজের প্রতিনিধি, আপনার কাছে কি মনে হয় না জলবায়ু কেন্দ্রিক যে সকল পরিবর্তনগুলো বা সংকটগুলো, নদী কেন্দ্রিক সংকটগুলো, সেগুলো আরো বেশি একটু উল্লেখযোগ্য একটা উদ্যোগ হওয়া উচিত এই সকল দলগুলোর? না, প্রথম কথাটা হচ্ছে যে ওনারা যে কথাগুলি বলতেছে আমি তো শুনতেছি খুব মনোযোগ দিয়ে। অবশ্যই ওনারা প্রাজ্ঞজন, বিজ্ঞজন এবং বিজ্ঞ রাজনীতিক, অবশ্যই ওনাদের সুচিন্তিত কথা বলে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ওনারা কী ধরনের উন্নয়ন করবে, খুব স্পষ্ট করতে হবে। উন্নয়নের কতগুলি, একটা হলো অবকাঠামোগত উন্নয়ন, আর একটা হচ্ছে সামাজিক সূচকের উন্নয়ন। যদি সামাজিক সূচকের কোনো উন্নয়ন না করে, হ্যাঁ, কর্মসংস্থান, মানুষের জীবনযাত্রা, মানুষের নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, এই যে মপতন্ত্র ইদানিং যেগুলি আসতেছে, অর্থাৎ সব কিছুর যদি এটা না করে, আর যেটা আছে যে উন্নয়ন করতে, সে উন্নয়নটা কি স্থায়িত্বশীল উন্নয়ন হবে, নাকি শুধুমাত্র একটি অবকাঠামো করলো, দেখা গেল আর একটি ইসের, অর্থাৎ একটি ব্রিজ করলো কিন্তু একটি নদীর 12টা বাজাই দিল, হ্যাঁ, একটি কালভার্ট করলো, খালটার 12টা বাজাই দিল, এবং জলবদ্ধ। অর্থাৎ এই যে কথাগুলি বলতেছে, এই কথাগুলির পিছনে কিন্তু শব্দটা এইভাবে থাকতে হবে, একটি পরিকল্পিত উন্নয়ন ব্যবস্থা আমরা চাচ্ছি। আসলে এই যে পরিকল্পনাটা, এটি কি প্রান্তিক পর্যায়ের কোনো এমপি তিনি জিতে তিনি কি এটা বাস্তবায়ন করতে পারেন, নাকি কেন্দ্রীয় পর্যায়ে কোনো এমপির কোনো কাজ না উন্নয়নের কাজ করা? এটি স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে এবং স্থানীয় সরকারের মাধ্যমে এগুলি করতে হবে, এবং জনগণের সম্পৃক্ততার মধ্যে দেওয়া, এবং জনগণের কাছ থেকে তাদের এইগুলি নিতে হবে। অর্থাৎ যেটাকে বলা যে একটা গণশুনানির মধ্যে দিয়ে যে কাজটা যে এলাকায় করবে, যাদের জন্য করবে, তারা কি লাভবান হবে, তারা কতটুকু সম্পৃক্ত থাকবে। যেহেতু আপনি সুশীল সমাজের প্রতিনিধি, আপনাকে হয়তো আমরা একটু কার্পণ্য না করে আপনাকে বেশি সময় দিতে চাই। আপনি আসলে আপনার দৃষ্টিকোণ থেকে তাহলে এই যে সামাজিক উন্নয়নের কথা বলছেন, সূচকের মাত্রাটা ভালো হওয়া উচিত মনে করছেন, আপনি কি একটু নির্দিষ্ট করে বলবেন বরিশালের কোন দিকটা আসলে গুরুত্বপূর্ণ বলে মনে করা উচিত? যেমন আমি যদি শহরের ইটা ধরি, প্রথম কথা হচ্ছে বরিশাল মহানগরীতে যে মাস্টার প্ল্যানটা করা হয়েছিল 2008-10 সালে, সেটি কিন্তু কোনো মেয়র এই পর্যন্ত গ্রহণ করে নাই। আবার নতুন করে সেটা ছিল 58 স্কোয়ার কিলোমিটারকে কেন্দ্র করে, এবং এখন যেটা হচ্ছে 405 স্কোয়ার কিলোমিটারকে নিয়ে। এবং দেখা গেছে যে মেয়রই আসুক না কেন, উনি আগে কতগুলি অবকাঠামো করে, উনি আগে কতগুলি ড্রেন করে, উনি আগে কতগুলি এরকম কিছু করে, কিন্তু জলাবদ্ধতা থেকে আমরা তাদেরকে বলছি একটু পরিকল্পিতভাবে এটা করতে হবে। প্রথম মাস্টার প্ল্যানের যে বিষয়টা হচ্ছে যে মাস্টার প্ল্যানের প্রথম ন্যাচারাল সিনগুলিকে আগে ঠিক করতে হবে। আপনার বাকি বক্তব্য আমরা আবারও এসে শুনবো। আপনার যে সকল গঠনমূলক সমালোচনা নিশ্চয়ই রাজনৈতিক দলের নেতারা যারা আছেন তারাও হয়তো বা তারা পালন করবেন বা চেষ্টা করবেন এটিকে সমালোচনা হিসেবেই নেওয়ার জন্য। দর্শক, একটি বিরতিতে যাওয়ার প্রয়োজন পড়েছে, নিশ্চয়ই আপনারা আমাদের সঙ্গে বিরতির পরে আবারও যুক্ত হবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি ভোটারের ইশতেহার অনুষ্ঠানে। আসলে
যে উন্নয়নের রাজনীতি এবং রাজনীতির উন্নয়ন, এই দুটি নিয়ে মূলত আমাদের অতিথিরা কথা বলছিলেন। তবে বরিশালের সাধারণ মানুষের অভিব্যক্তি কেমন, তারা কি প্রশ্ন রাখতে চান, তারা কি ভাবতে চান চলুন না তাদের সঙ্গে একটু কথা বলে জেনে আসার চেষ্টা করি। শুরুতে ডান দিকে যেতে চাই, একজন ছাত্র বন্ধুকে দেখছি, আপনি বেশ আগ্রহী মনে হচ্ছে। আপনার কাছে কোনো প্রশ্ন আছে আসলে বরিশালের সংকট নিয়ে রাজনৈতিক দলের নেতারা কোনো সমাধান করতে পারে কিনা এই সংক্রান্ত? জি, আসসালামু আলাইকুম, আমি তরিকুল ইসলাম। এখানে রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে আমার স্পেসিফিক প্রশ্ন হচ্ছে, আমাদের বরিশালের যে সমস্যা, যেমন আমাদের বরিশালে কোনো শিল্প কারখানা নাই, এর জন্য বেকার সংকট, গ্যাস সমস্যার কারণে। এছাড়া হচ্ছে আমাদের নির্দিষ্ট কোনো হচ্ছে পর্যটন কেন্দ্রকে সেটাকে উন্নয়ন করা, এবং আমাদের বরিশালের পানির স্তর অনেক নিচে নেমে যাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তিনটি বড় বড় প্রশ্ন পেয়েছি আমরা। এক, শিল্পায়নের অভিযোগ যেমন ছিল, একই সঙ্গে গ্যাস সংকট এবং কর্মসংস্থান, এই বিষয়গুলো উঠে এসেছে। আসলে বরিশালবাসী যেহেতু তারা এখানে বাস করেন, এখানকার দুঃখ তারাই হয়তো বা ভালো জানেন। আমরা আরও কয়েকজনের সঙ্গে কথা বলে দেখতে চাই, আপনার কাছে কি মনে হয় বরিশালবাসীর হাহাকার দুঃখ সব থেকে বেশি কোথায়? আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে নয়ন আক্তার ইরা। তো আমার তাদের নিকটে একটা কোশ্চেন হচ্ছে যে আমরা নারীরা যারা আছি তারা অনেক নিরাপত্তাহীনতা কিন্তু ভুগছি। তো তারা এই নারীদের জন্য কতটুকু নিরাপত্তা দিতে চাচ্ছে বা করতে চাচ্ছে, কি কি নিরাপত্তা পদক্ষেপ তারা নিবে, এতটুকুই কোশ্চেন আমার তাদের নিকট। আমরা খুবই প্রাসঙ্গিক একটি প্রশ্ন পেয়েছি। আমরা আরও একটি প্রশ্ন দিতে চাই, আপনারও কোনো ভিন্ন কোনো প্রশ্ন, আকাঙ্ক্ষা, হাহাকার আছে কিনা? আমার প্রথমত প্রশ্ন হচ্ছে যে বেকার বান্ধব আসলে তারা কোনো সিস্টেম চালু করবে কিনা। একটা দল আসলে কিছু কার্ডের কথা বলেছে, কিন্তু ওইটা আসলে আলটিমেট সমাধান না। তো সেক্ষেত্রে তারা আসলে বেকার সমস্যার সমাধানে কি ব্যবস্থা নিবে, আমরা সমাধানটা তাদের কাছ থেকে জানতে চাইবো। আমরা প্রশ্ন পেয়েছি যে আসলে কর্মসংস্থান নিয়ে আপনার অনেক আগ্রহ রয়েছে। দর্শক, আসলে এই প্রশ্নের উত্তরগুলো আমরা আমাদের অতিথিদের কাছ থেকে জানতে চাইবো। শুরুতে ডান দিকে শাহিন ভাই, আপনার কাছ থেকে শুরু করতে চাই। মৌলিক যে প্রশ্নগুলো এসেছে, কর্মসংস্থান বা শিল্পায়ন, এই দিকগুলো, একই সঙ্গে এক ছাত্রী বন্ধু প্রশ্ন করেছেন যে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে নারীরা পথে ঘাটে চলতে ফিরতে নিরাপদ বোধ করা, এই দিকগুলো সার্বিকভাবে বিএনপির প্রার্থীরা জিতলে আপনারা কি নিশ্চিত করতে পারবেন বলে মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আমি প্রথম যে বোন প্রশ্ন করেছেন তাকে আমি বলতে চাই তার উদ্দেশ্যে যে আসলে নিরাপত্তা পাওয়ার অধিকার প্রতিটি নাগরিকেরই আছে। আমরা সেখান থেকে আমরা বিএনপি সবসময় নাগরিকের প্রত্যাশা পূরণেই আমরা কাজ করে থাকি। ইনশাল্লাহ যদি বিএনপির প্রার্থী বিজয় লাভ করে তাহলে অবশ্যই এই বরিশাল নগরীকে একটি নিরাপদ নগরীতে পরিণত করার জন্য বিএনপি সর্বাত্মক চেষ্টা করে যাবে। আর এক বন্ধু বলেছেন কর্মসংস্থানের কথা, এটিও একটি মৌলিক চাহিদা। বাংলাদেশের মানুষ শিক্ষার পর চাকরি পাবে বা ব্যবসা করবে, এটাই স্বাভাবিক। তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানবিক সেবা উন্নয়নের জন্য যেমন কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন, ঠিক পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়াও কিন্তু কর্মসংস্থান ব্যাংক সৃষ্টির মাধ্যমে বেকার যুবকদেরকে সহায়তা করার কর্মসূচি গ্রহণ করেছেন। আপনার অব্যক্ত কথাগুলো হয়তো ধারণা করতে পারছি যে আসলে ভবিষ্যতে আপনারা সেই উদ্যোগগুলো চলমান রাখবেন। ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতা আসতে পর অবশ্যই এই বেকার যুবকদের জন্য, ছাত্রদের জন্য কল্যাণকর কোনো কাজ করবেন। ধন্যবাদ। আমরা এই প্রশ্নটি আসলে ভিন্ন আঙ্গিকে জিজ্ঞাসা করতে চাই, যিনি জামাতের মনোনীত একজন প্রতিনিধি আমাদের এখানে আছেন। ভাই, আসলে আপনি তো গ্যাস সংকট নিয়ে আপনি আগেই বলেছিলেন প্রশ্ন করার আগে যে শিল্পায়নের দিকটা জোর দেবেন, তাহলে কি দ্বিতীয় প্রশ্নটা একটু বেশি জোর দিয়ে উত্তর দিয়ে বলবেন যে যারা পথে ঘাটে চলতে ফিরতে যে নিরাপত্তাহীনতা, এই বিষয়ে আপনি কিভাবে আশ্বস্ত করবেন? নিরাপত্তা এবং নিরাপত্তার কথা আসলে পরে নারীদের নিরাপত্তার কথা বলা হয়ে থাকে। জামাত ইসলামী বাংলাদেশ যেহেতু ইসলামের বিধিবিধানকে অনুসরণ করাটাকে প্রায়োরিটি দিয়ে থাকে, সেক্ষেত্রে বলতে হয় যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সানা থেকে হাজরে মাউত পর্যন্ত ইসলামের বিধিবিধানগুলো যদি অনুসরণ করা হয় তাহলে নিরাপত্তা বোধ করবে, নারীরা সেখানে অবাধে চলাফেরা করতে পারবে। এই একটি আদর্শিক চিন্তাই শুধু নয়, জামাত ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ, যদি জামাত ক্ষমতায় আসে তাহলে এই নিরাপত্তাকে তারা নিশ্চিত করবে। বিশ্ববিদ্যালয়গুলোতে এই যাত্রা শুরু হয়েছে, বিশ্ববিদ্যালয় বিজয়ের পরে দেখা গিয়েছে নারীরা যথেষ্ট স্বাধীনতার সাথে পাশাপাশি তারা নিরাপত্তা বোধ করছে। এরপরে কর্মসংস্থানের কথা বলা হয়েছে। কর্মসংস্থান সম্পর্কে বলবো, কর্মসংস্থান, বেকার ভাতা, এইটা প্রধান আসলে এটা কোনো সমাধান নয়। জামাত ক্ষমতায় আসলে সারা বাংলাদেশে অগ্রাধিকার ভিত্তিতে মিল, কল কারখানা সহ যে যারা চাকরি থেকে বঞ্চিত আছে যুব সমাজ, তাদের জন্য চাকরির ব্যবস্থা করার জন্য ধন্যবাদ। আমরা উত্তরটা পেয়েছি। আমাদের আরেক প্রতিনিধি এনসিপির যিনি জেলা আহ্বায়ক আবু সাইদ মুসা, আপনার কাছে একই প্রশ্ন ভিন্নভাবে জিজ্ঞাসা করতে চাই। আপনি নিশ্চয়ই এটি ব্যক্তিগতভাবে নেবেন না। বিভিন্ন জায়গায় যখন আসলে এই অনিরাপত্তা কিংবা আন্দোলন সংগ্রামের কারণে আপনাদেরকে বারবারই কখনো কখনো মিডিয়ায় আমরা দেখি যে নাম আসে, মানে কখনো কি কখনো আপনারা এটা মনে করেন যে আসলে মানুষকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে আপনাদের পক্ষ থেকেও স্পেসিফিক কোনো
পরামর্শ কিংবা উদ্যোগ নেওয়া উচিত? ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমার এক বোন নিরাপত্তার কথা বলেছেন। নিরাপত্তা আসলে একটা কঠিন এবং জাতীয় ইস্যু হয়ে পড়েছে। আপনারা দেখছেন যে গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে এই দেশ নিয়ে দেশীয় এবং আন্তর্জাতিক একটা ষড়যন্ত্র রয়েছে। একটা গোষ্ঠী চাচ্ছে এই দেশটাকে একটা অকার্যকর রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে। সেক্ষেত্রে পতিত যে স্বৈরাচার দোসর যারা আছে তারা সহ ভিন্ন গোষ্ঠী বিভিন্নভাবেই সাধারণ মানুষদেরকে ভয়ভীতি প্রদর্শন করে রাস্তাঘাটে বিভিন্নভাবে, আজকে আমার মেহেন্দিগঞ্জে একটা নিউজ দেখলাম যে বিভিন্ন জায়গায় আগুন লাগছিল, এটা সাংবাদিকরা তদন্ত করে বের করেছে। 10,000 টাকা তাকে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় আগুন লাগানোর জন্য। একটা শ্রেণী আছে, আমরা যদি ক্ষমতায় আসি ইনশাল্লাহ আশা করছি যে আমরা এটি কঠোর হস্তে দমন করব এবং আমরা প্রত্যেকটি মানুষের নিরাপত্তা নিয়ে শঙ্কিত এবং আমরা এই বিষয়টা খুব প্রায়োরিটি দৃষ্টিভঙ্গিতে দেখব। আর মেহেন্দিগঞ্জ, হিজলা, কাজিরহাট, বরিশাল সহ সকল অঞ্চলের এখানে বেকারত্ব সবচেয়ে বড় কর্মসংস্থানের ঘাটতি রয়েছে। আমরা স্কিল বেসড দক্ষতা ভিত্তিক কর্মসংস্থান গড়ে তোলার চেষ্টা করব, যুবকদের জন্য যুব কর্মসূচি গ্রহণ করব এবং আমাদের এখানে শিল্প কারখানার যথেষ্ট ঘাটতি রয়েছে, না থাকার কারণেই এই বেকার সমস্যার সমাধান হচ্ছে না। আমরা মনে করি এখানে একটা শিল্প জোন গড়ে তোলা খুবই প্রয়োজন। সেই ক্ষেত্রে আমরা বাস্তবিক কর্মসূচি গ্রহণ করব। শিল্পায়নের দিকে নজর দিয়ে আমরা দেখলাম যে আসলে সকল রাজনৈতিক দলের নেতারাই এটি ভিন্ন ভিন্ন আঙ্গিকে তাদের দলের আদর্শ জায়গা থেকে মিল রেখে তারা প্রতিশ্রুতি দিচ্ছিলেন, কিন্তু এই সকল প্রতিশ্রুতিগুলো বাস্তবতা কতটুকু সেটি বরিশালের দীর্ঘদিনের যারা সুশীল সমাজের প্রতিনিধিত্ব করছেন তারা হয়তো ভালো বলতে পারবেন। তাদের কাছ থেকে জেনে আসি তারা কি ভাবছেন। রফিক ভাই, আসলে আপনার কাছে কি মনে হয় যে শিল্পায়নের চিত্র দেখানো হচ্ছে বা নিরাপত্তার চিত্র দেখানো হচ্ছে, এগুলো আমরা কতটুকু বিশ্বাস করতে পারি, কতটুকু আশ্বস্ত হতে পারি? না, প্রথম কথা হচ্ছে নিরাপত্তার কথা যখন বলা হচ্ছে, যারা নিরাপত্তা বিধান দেবে তারাই নিরাপত্তার হুমকির মধ্যে আছে। কাজেই এবং যারাই কথাগুলিকে প্রকাশ করে অর্থাৎ সংবাদ মাধ্যম, তারাই নিরাপত্তার হুমকির মধ্যে আছে। কাজে এক্ষেত্রে যে বলা হচ্ছে যে বহিরাগত বা অন্য কেউ, আমার কাছে এটা মনে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে যে এটা ভিন্ন। উনি হয়তো যেটাকে বলে দায় মুক্তি দেওয়ার জন্য এই কথাগুলি বলে যাচ্ছেন। আরেকটি বিষয় যেটা বলা হচ্ছে যে কর্মসংস্থান ও শিল্পের কথা, এটাকে আমার কাছে মনে হচ্ছে যে একটা মুখস্থ কথা, সুগার কুটেড কুইনিয়ান, অর্থাৎ চমৎকার একটি মিষ্টি কথা, কিন্তু তার নিচে হচ্ছে কুইনিয়ান। প্রথম কথা হচ্ছে যে বিনিয়োগ বান্ধব পরিবেশ করতে হবে এবং রপ্তানিমুখী উদ্যোগ থাকতে হবে এবং যে দক্ষ জনগোষ্ঠীকে দক্ষতা অর্জনের একটি ক্ষেত্র তৈরি করতে হবে, যে সবাইকে যে বিনিয়োগ কাজে দিতে পারবে সরকার বা রাষ্ট্র, এটা সম্ভব না। আপনি আশ্বস্ত করছেন প্রত্যেক রাজনৈতিক দলের পক্ষ থেকে, আপনার কাছে কি আসলে 5 আগস্টের আগে যারা রাজনীতি করতো বা এখন যারা রাজনীতি করছেন, আশ্বস্ত করার ক্ষেত্রে আপনি একটা পরিবর্তন দেখছেন না, যে এখন আসলে বাস্তবায়ন করার দিকে এগিয়ে যাচ্ছে? আমরা একটা পরিবর্তনের প্রত্যাশা নিয়েই কিন্তু এত কিছু হয়েছে, কিন্তু আমরা সেটা কিছু দেখতেছি না। মনে হচ্ছে যে আমরা অনেক যোজন দূরে চলে গেছি। বরঞ্চ বিগত সময় এর চেয়ে ভালো অবস্থান আমরা দেখেছি, নিরাপত্তা দেখেছি এবং বিনিয়োগও দেখেছি। সকল শিল্প কারখানাগুলি বন্ধ হয়ে যাচ্ছে, তাদের উৎপাদন নাই, শ্রমিকগুলি বেকার হয়ে যাচ্ছে, কর্মসংস্থান জিরোর দিকে ক্রমে যাচ্ছে। শোভন যে ব্যবস্থাটা সেটি কিন্তু আস্তে আস্তে কমে আসতেছে। শোভন ছিল না। আপনার কাছ থেকে আমরা অনেক হতাশার চিত্র শুনেছি, আবার আপনার পরামর্শও শুনেছি। প্রত্যেকটি রাজনৈতিক দলের তারাও একই ধরনের আশা আকাঙ্ক্ষা সেই চিত্র তুলে ধরছিলেন। তবে সেই জায়গা থেকে কতটুকু বাস্তবায়ন হবে, কতটুকু সাধ এবং সাধ্যের সম্মিলন ঘটানো সম্ভব হবে, সেটি হয়তো সময় বলে দেবে। তবে আমরা সেই প্রশ্ন জারি রাখা, সেটি যেমন অব্যাহত রাখবো, একই সঙ্গে রাজনৈতিক দলের নেতারা কি উত্তর দিচ্ছেন সেটিও আমরা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করব এবং সেই অপেক্ষা নিয়েই আগামীকাল আমরা রওনা দিচ্ছি গোপালগঞ্জে। নিশ্চয়ই ভোটারের ইশতেহার অনুষ্ঠান দেখার জন্য দর্শকরা গোপালগঞ্জ থেকে আবার আমাদের সঙ্গে যুক্ত হবে। আজকের মতো এ পর্যন্তই।